নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আবার আপনাদের নবদা চলে এসেছে। প্রচণ্ড গরম, আর মাঝে মধ্যে দেখছি এখন মেঘও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে। ওয়েদারটা কিন্তু খুব খারাপ, তাই সবাই কিন্তু একটু সাবধানে থাকবে। তবে হ্যাঁ, আজকে দুপুরের খাওয়া দাওয়া শুরু করার আগেই সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা। ছোট ভাই বোনদের, দাদা দিদিদের সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা এবং প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজকে দুপুরের খাবারটা দুর্দান্ত। দৈনন্দিন জীবনের আমাদের বাঙালি ঘরে ঘরে যে যে রান্নাগুলো হয় তার মধ্যেই আজকে একটা মেনু করেছি। এখন আমাদের একটুখানি খুব কষ্টের দিন চলছে, স্ট্রাগল করছি, তার মধ্যেও কিন্তু একটা সুখের খাওয়ার মেনু আমি কিন্তু রেডি করছি প্রত্যেক দিন, এবং যেটা আমি আপনাদেরকে প্রত্যেক দিনই শেয়ার করছি যে কিভাবে আমরা দুঃখ কষ্টের মধ্যেও আমরা ভালো কিছু রান্না করে খেতে পারি ঘরে থাকা কিছু জিনিসপত্র দিয়ে, বা ঘরে থাকা যে রেশন আছে, সবজি আছে, সেগুলো দিয়ে। তো চলুন দেখাই আজকের মেনুটা কি। গরম ভাত, যেটা সবসময় থাকে, আর এখানে আমি আজকে করেছি মুসুরির ডাল পাতলা করে, একটু টমেটো আর পেঁপে দিয়ে, যেটা শরীরের জন্য খুবই ভালো, ঠিক আছে। আর আমার ফেভারিট অল টাইম আলু পেঁয়াজ ভাজা, হা 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 হা। আর কালকের যে আলু সোয়াবিনের তরকারি ছিল সেটা রেখে দিয়েছিলাম, আজকে একটু ডাল দিয়ে খাবো। সাথে আছে আজকে পাতি লেবু, যেটা আমার ফেভারিট, মাস্ট আমার চাই, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দুর্দান্ত, জাস্ট ফাটাফাটি মেনু। চালু হয়ে গেল ক্যামেরা, বসে পড়েছি। আজকে সত্যি খুব গরম দিচ্ছে আমার। তো চলুন খাবারটা শুরু করি। তার আগে আমরা একটুখানি ঠাকুরের নামটা নিয়ে নিই। তো চলো শুরু করি। তো যেহেতু আজকে গরম ভাত, তো প্রথমে আমি লেবু দিয়ে ভালো করে মেখে নেব, ঠিক আছে। তো চলো, আমি আবার চটকে খেতে খুব ভালোবাসি। কে কে ডাল ভাত চটকে খেতে ভালোবাসে? আজকে চটকে চটকে খাবো, বাঙালি তো, আর চটকে খাওয়াটা আমার ভীষণ ভালো লাগে। খুব করে পাতি লেবু নেব, কারণ ডাল দিয়ে একটু টক টক করে খাবো আমার ভীষণ একটা, মানে কি বলবো, ফ্যাসিনেটিং। লেবুর উপর পাতি লেবু খেতে আমি ভীষণ ভালোবাসি। এই হচ্ছে ব্যাপার, একটু টক টক না হলে না আমার আবার খেতে ভাল লাগে না। আর লেবুটাতে বেশ ভালো রস আছে। দারুণ রস আছে। দাঁড়া, ওইদিকে তাহলে জানলাটা দিয়ে দাও, যদি ঝড় উঠে থাকে। ভাতটা একটু ভালো করে মাখবো। আচ্ছা। আর এরকম চটকে ভাত ছোটবেলা মা আমাদেরকে খাওয়াতেন। কিছুতেই খাবো না, কিছুতেই খাবো না, ভাত খাবো না, ভাত খাবো না, আয়রে আয়রে, সে বকা বুকি কি অবস্থা হয়। আমাকে ছোটবেলায় নিয়ে মা খুব ঝামেলায় গেছে, বলতো বাবা তুই যখন ছোট ছিলিস কিছুতেই তোকে খাওয়ানো যেত না ভালো করে। তো এরকম ব্যাপার। তো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা এবার ডুলবো। দরজাটা দিয়ে দিও, নাহলে ধুলোগুলো সব খাবারে আসবে। বাইরে দিয়ে ছিটকিনি দিয়ে যাও। তোমার জন্য দুটো লেবু রেখে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিলাম। কাঁচা লঙ্কাটা একটু ঝাল ঝাল হবে। একটা না বেশ কাঁচা লঙ্কার পাতিলেবু মাখলে যে একটা গন্ধ বেরোয়, সেইটা বেরিয়েছে, দুর্দান্ত লাগছে গন্ধটা। দাঁড়া, আমার খাবার কিন্তু খুব স্লো। তো এবার ডালটা নিয়ে নিলাম। পেঁপে দিয়ে ডাল খেতে আমি ভীষণ ভালোবাসি। তো এই হচ্ছে, দাঁড়াও নিতে পারছি। ডালে আজকে খুব করে কাঁচা লঙ্কা দিয়েছি।
পেঁপেগুলো একটু আলাদা করে রাখতে হবে। ছোটবেলার কথা মনে পড়ে যায়। মা না আমাদেরকে এরকম ছোটবেলায় ভাত চটকে খাওয়াতো। এই হচ্ছে ব্যাপার। পেঁপেগুলো না একটু আলাদা করে রাখি, জায়গা নেই তো। এবার একটু আলু ভাজা নিয়ে নেব। একটা চামচ বা কিছু নিয়ে আসতে হয় তো গো, কি করে নেব বলো? জায়গায় তো নেই। দাঁড়াও, রাখো তোমার থালায় রাখো ততক্ষণ। হ্যাঁ দাও। একটু প্রথমে আলু ভাজা নেব, ভাতটা মাখতে হবে। আলু পেঁয়াজ ভাজা কে না খেতে ভালোবাসে, আমার একটা ফেভারিট খাবার। তারপরে আবার একটু নেব। তো এইভাবে করে মা আমাদেরকে আলু ভাজা দিয়ে লেবু দিয়ে চটকে মেখে খাওয়াতে হয়। এটা লেবু দিয়ে না আর লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, আর মা এরকম ছোটবেলা আমাদেরকে চটকে খাওয়াতো। ডোলে বেশ ঝাল ঝাল হবে। আর আমার বাবা কি করতো, এরকমই বড় একটা আমার বাবা আবার পেতলের থালায় খাবে, পেতলের থালা কাঁসার থালা ছাড়া খাবেই না। ও কি করতো, আমার বাবা বড় একটা, আমার বাবার কাঁসার থালা ছিল, এরকম ভাত মাখবে, মেখে আমাদের 3 ভাই বোনকে এরকম গোল্লা পাকিয়ে প্রসাদ খাবে, বলে নে প্রসাদ খা। ডাল ভাত যদি মাখিয়ে এরকম বড়া টড়া দিয়ে বেগুন টেগুন দিয়ে সব রকম মিক্সড করে এরকম মাখবে। আমার দিদাও করতো। আমার দিদারা, আমার মায়ের ফ্যামিলিরা সব বৈষ্ণব তো। কাঞ্চনী পিসি বলে একজন ছিল, উনি হচ্ছেন পুরো এই যে ক্ষীরা, এটা আমরা বলতাম ক্ষীরা। তো মাখলাম, একটু দিই নাও প্রসাদ, একটু ধরো। এই আমার বউকে একটু দিলাম। এবার একটু আলু ভাজা নেব, নিয়ে সাইডে তরকারিটা নেব। হ্যাঁ, আলু ভাজা হচ্ছে আমার ফেভারিট। না আচ্ছা, আর এবার আমি সোয়াবিনের তরকারিটা নেব। এটা ওই কালকের আলু পটল সোয়াবিনের তরকারি রেখে দিয়েছিলাম, এই জন্য আজকে তরকারি করিনি। তো চলো আমি আমার খাবার নিয়ে নিলাম, খাবার খেতে শুরু করি। অপূর্ব, পেঁয়াজ নিতে তো ভুলেই গেছি বাবা, এটা না হলে হবে না। ছোটবেলায় কিছুতেই ভাত খাবো না। আর মা আমাকে খাটের পাশে দড়ি দিয়ে বেঁধে রাখতো। কিছুতেই ভাত খাবো না। মা এরকম গোল্লা পাকিয়ে বসে থাকতো। আয় রে খায় রে, আমি সে কিছুতেই খাবো না, মুখে ভাত নিয়ে বসে থাকতাম। তারপরে 3-4টা পিঠে ধরম করে। মায়ের সেই ভাত চটকে মাখা খাবার যে কি আনন্দ, কি যে স্বাদ। এটা কোনো তুলনা হয় না, আজও মনে পড়ে। এই চটকে মাখা ভাত, ডাল ভাত মায়ের হাতে
আলু ভাজা দিয়ে টক টক করে, দারুণ। মায়ের সেই হাতে মাখা ভাতের কথা এখনো মনে পড়ে। আমরা 3 ভাই বোন বসতাম, মা বলতো কে খাবে কে খাবে। এখন আর সেই দিন আসবে না। যতই বলুন, ডাল ভাতের মতন সেরা খাবার আর কিছু হতে পারে না। আলু ভাজা দিয়ে চটকে ডাল ভাত লেবু দিয়ে মেখে, কোনো কথাই হবে না। আমার তো বেশ ভালো লাগে এরকম একটা সিম্পল খাওয়া দাওয়া। একসময় ছোটবেলায় কিছুতেই সোয়াবিন খাবো না, 7 পাকে দুটো দৌড়াতাম। এখন খেতে ভাল লাগে। তখন অত বুঝতাম না। এই চোটটাও ভাল লাগে খেতে। আলু ভাজাটা ফাটাফাটি। আমার এই আলু পেঁয়াজ ভাজাটা না খুব ভাল লাগে, রুটির সাথে দারুণ লাগে খেতে। আর ছোটবেলায় আমার ডেইলি আলু ভাজা চাই, নাহলে খাবোই না। আর আমার বাবার হচ্ছে বেগুন ভাজা চাই। এরকম বড় বড় চাকা চাকা বেগুন ভাজা আমার বাবা খাবে, 2-3টে ডাল ভাত দিয়ে। পেঁয়াজগুলো ভারী মিষ্টি। কতদিন পর সেই পুরনো খাবার চলে এসেছে আজকে থালায়, আলু পেঁয়াজ ভাজা, ডাল আর ভাত লেবু দিয়ে চটকে মেখে। মা খাও না। সয়াবিনটা যেন কালকে থেকে আজকে বেশি ভাল লাগছে। আগের দিনের রান্না দেখবে পরের দিনকে বেশ ভাল লাগে খেতে। একটা শান্তির খাবার।
এই খেয়ে দুপুরবেলা জোর ঘুম নাক ডেকে। একটু দাও তো। পটল খাচ্ছ না কেন? একটু কত পটল ওই সাইডে দেখো, বড় বড় পটল খাও। আর দিও না। পটল বেশ ভালোই লাগে। হ্যাঁ পটল বেশ ভালোই লাগে। আমার ছোট মাছ আবার পটল চিংড়ি খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ। আমার পটল ভাজা ভালো লাগে। পটল ভাজা আলু ভাজা থাকলে আর কিছু লাগে না, ডাল আর আলু ভাজা ভাত, আলু পেঁয়াজ ভাজা। এটা হচ্ছে সুখের খাবার। আমাদের বাঙালিদের দৈনন্দিন জীবনে এই খাবারই হচ্ছে বেস্ট। আমার দরকার নেই রোজ রোজ মাছ মাংস খাবার। সরি। ডাল ভাতের মতন আর অমৃত খাবারে কিছু হতে পারে না। আমার বড় মামি আবার ডাল আর ডিমের ঝোল দারুণ বানায়। আমার ডিমের ঝোল হেভি লাগে, তুমি তো খাও না। আমার ভালো লাগে না ডিমের ঝোল। আমি জানি না। এমনি ডিম সেদ্ধ আর আমলেট করে দেবে, খাই নেবো। কতদিন পর যেন পটলটা খাও না গো, খাবো না। ছোটবেলার সেই পুরনো খাবার ফিরে পেলাম। এই খাবারটা বলতে গেলে আসলে বহু বছর পর খাচ্ছি। ডাল আলু ভাজা, আমি অনেক আত্মীয় স্বজন বাড়িতে বলেছি একটু ডাল আর আলু ভাজা, ডাল আর আলু ভাজা। সে গেলেই মাছ মাংস, কিন্তু ডাল আলু ভাজাটা পাচ্ছি না। আজকে জোর করে করেছি, মনের তৃপ্তির আশাটা, মানে মনের আশাটা পূর্ণ করলাম। আর শাশুড়ি মাকে যদি বলি শুধু ডাল আলু ভাজা করো, 2 রকমের তরকারি, 2 রকমের মাছ, ডাল, বড়া টড়া সব করে দেবে। এই জন্য শাশুড়ি মাকে আর ভুললেও ভয়তে আমি বলি না। যদি সেদিনকে বলেছি, যেদিনকে আমি ঠাকুর শুধু শাশুড়ি মাকে একটু ফোন করে বলবো মা আসছি,
কিচ্ছু করবে না, শুধু বেগুন ভাজা আলু সেদ্ধ ভাত। ও বাবা, ও বেগুন ভাজা আর আলু সেদ্ধ আর আলু ভাজা ভুলে যাও, সেদিনকে মাংস আর মাছ। বলে ওরকম হয় নাকি, জামাই মানুষ। দুধ, তুমি আমাকে আলু ভাজার ডাল ভাত দেবে, এটা আমার প্রিয় খাবার। আসলে দেখো, একটা আলু ভাজা দাও তো। হ্যাঁ খাও না, ভাল লাগছে। অল্প। এই দেখো, আর না। খাও না, খাও না। না 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 দিন। আসলে দেখো, আমার শাশুড়ি মা খুব সাধারণ। উনি পারলেই আমাকে আমার মনের যে খাবারটা যেটা ইচ্ছে করেছে, আলু ভাজা ডাল ভাত শুধু দিতেই পারে। কিন্তু যতই হোক, আমি একটা জামাই তো, বাড়িতে গেলে কেমন লাগবে। তারপর ওদের জয়েন্ট ফ্যামিলি, এই জন্য শাশুড়ি মা বলে ওরকম হয় নাকি, তোমাকে শুধু ডাল ভাত খাওয়াবো আর আলু ভাজা খাওয়াবো, কি বলবে সবাই আমাকে, যে শাশুড়ি মা ছেলেকে কিছু খাওয়াতে পারছে না, আমাকে ছেলের মতনই দেখে। তো এই জন্য ডালটা তো করবে, আর তার সঙ্গে বড়া, তরকারি, মাছ, মাংস, চাটনি, দুনিয়ার রাজ্যের খাবার। আমি ভয়তে জন্য শ্বশুরবাড়িতে যাই না। আর এই সামাই ষষ্ঠী, ওরে বাবা গো, এইবারে জামাই ষষ্ঠীতে ডিমান্ড করবো খাসির মাংস আর ভাত, আর কিচ্ছু না। তখন শ্বশুরমশাই ছিল, খুব আনন্দ ছিল। আমার মা বেঁচে ছিলেন, খুব আনন্দ ছিল। এখন শ্বশুরমশাইও নেই, আমার বাবাও নেই, মাও নেই, আর সেই আনন্দও চলে গেছে। দেখো, আমার শাশুড়ি মার হতেই পারে ফ্যাশন নেই, সাজ নেই, কিচ্ছু নেই, একদম সাধারণ থাকে, যেরকম একটা বাঙালি ঘরের মায়েরা থাকে। কিন্তু তার মধ্যে আন্তরিকতাটা খুব ফুটে ফুটে রয়েছে। শুধু আমি কেন, যে কোনো লোক গেলে, যে কোনো, সে হয়তো তার চেনা পরিচিতও নয়, তাকেও কিন্তু আমার শাশুড়ি মা খুব সুন্দর করে আপ্যায়ন করে, তাকে মন ভরে তার জন্য রান্না বান্না করে, তার জন্য আদর আপ্যায়নটা খুব সুন্দর করে করেন। মনেই হবে না যে সে তার চেয়ে আলাদা কেউ। আমার মা যেমনি কাজে কর্মে খুব এক্সপার্ট, আবার আমার মা কিন্তু সাজতে খুব ভালোবাসে। ওরে বাবা, উল্টো, প্রচন্ড সাজতে ভালোবাসে, প্রচন্ড ঘুরতে ভালোবাসে, কিন্তু হ্যাঁ প্রচন্ড পিটপিটে ভাই। সংসারের কাজ সকাল থেকে উঠে সেই রাত অবধি করতেই থাকবে, করতেই থাকবে। পোছা পুছি, ধোয়া মোছা, ঠাকুরের ঘর চান মানে ধোয়া মোছা, সিংহাসন ধোয়া মোছা, মানে সব কিছুতে অলরাউন্ডার। তো এখন তো মা নেই, আর ভালোও লাগে না। একটু বড় বাটি নিতে পারতে গো। ও, সন্ধ্যেবেলা একটু চানাচুর দিয়ে, সস দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার মা যেমনি মানে কি বলতো, চুপচাপই থাকবে, কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। খারাপ যেটা খারাপ বলে দেবে মুখের সামনে, তো দেখবে না কে আপন কে পর। আবার আমার শাশুড়ি মা হচ্ছে একদম চুপচাপ, কেউ একটা কিছু বলে গেল তো নিরীহর মতন চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এই হচ্ছে ব্যাপার, দুজনে দুরকম। হ্যাঁ, মানে একদম কোনো টু শব্দ পাবে না। আমার মাও সারাদিন যে বাড়িতে আছে টু শব্দ পাবে না, কিন্তু হ্যাঁ যখন কাজকর্ম করবে, রান্না বান্না করবে, তখন সবাই বুঝতে পারবে যে হ্যাঁ আমার মা আছে। আমার মা মামা দুজনেই খুব শান্ত, মানে আগে আমার যখন ছোট ছিল তখন পাশে ঠাকুমাদের বলতো যে তোর মা মামা থাকতো, আমরা কোনো বুঝতেই পারতাম না যে তোর হ্যাঁ, মানে একটা লোক যদি কিছু চিৎকার চেঁচামেচি করে বলেও যায় না, ও ভ্যা করে কেঁদে দেবে, একদম চুপচাপ আর প্রচন্ড ভীতু।
এখন একটুখানি আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। আমার মা মারা যাওয়ার পর আমি একটু শাশুড়ি মাকে বলি যে শাশুড়ি মা এত নিরীহ থাকবেন না, না। কাঁদবে না, কিন্তু আমার মা ওই বেশি চিৎকার ফিৎকার করে। হ্যাঁ, মা মামা কেউ, আমার দিদা বাড়ি কেউ না, আমার দাদু তো আরো শান্তশিষ্ট। হ্যাঁ, তাও এখন আমি শাশুড়ি মাকে বলি মা এখন কেউ যদি কিছু বলে একদম চুপচাপ থাকবেন না, একটু ফোঁস করতে হয়, নাহলে কারণ কেন বলে তো আবার বেশি নিরীহটাও ভালো না। আমার মা যেমনি চুপচাপ, কিন্তু হ্যাঁ কেউ যদি একটা বাজে কথা বলে দেয় না একদম মানে 14 গোষ্ঠী এক করে দেবে, এই হচ্ছে ব্যাপার। তো দুজনে দুরকম, কিন্তু দুজনের রান্না খুব ভালো। সত্যি ভাগ্য করে একটা শাশুড়ি মা পেয়েছি। শ্বশুর মশাই রান্না এখন যদি বেঁচে থাকতেন, আমার মা আবার আমার শ্বশুর মশাইয়ের হাতের রান্না খেতে খুব ভালোবাসতেন, ওরে বাবা। আর আমার শ্বশুর মশাই জানে যে আমার মা ট্যাংরা মাছ আর বোয়াল মাছ খেতে খুব ভালোবাসে, পাঠাবে প্রত্যেক সপ্তাহে, কাঁচা মাছ পাঠিয়ে দেবে। আর মা বলবে আপনি কি করেছেন, বলে না খাবেন, আপনি খেতে ভালোবাসেন। আর আমার মা ওর বাবার হাতে খিচুড়ি যে কোনো রান্না খেতে ভালোবাসে। আর শ্বশুরমশাই জানেন যে আমার মা প্রচণ্ড মাছ খেতে ভালোবাসে, কত রকমের যে মাছ টিফিনে করে পাঠাবে, কাঁচা মাছ, লোটে, ট্যাংরা, বোয়াল, ওরে বাপরে বাপ। আর আমার মা রেগে যেত আপনি কি করেছেন, এত মাছ দিচ্ছেন, কে খাবে, বলে আপনি খাবেন। মাঝে মধ্যে কাউকে না বলে এই গরমকাল আসলে সর্বনাশ, গরমকাল যখনই পড়বে আর আম যখন হবে, শ্বশুরমশাই বাজারের একটা লোককে মনে হয় ধরে, যা আম আছে পুরো দোকান সমেত কিনে পুরো এই যে এরকম 10 কেজি আম ফ্ল্যাটে, মানে ওই আম ধরে ধরে রিক্সা করে নিয়ে আসে, আলুর বস্তায়। গরমকাল হলে আম আমার ঘরে ছড়াছড়ি। মা বলে কি এই তো ছোট্ট ঘর 2 BHK, 10 কেজি আম কে খাবে। আর শ্বশুরমশাই বলে কি আমার মেয়ে আছে, আমার জামাই আছে, আমার ছেলে আছে, খাবে, মানে আমাকেই ছেলে বলে ডাকতেন, ওনার তো ছেলে নেই। আর বলে আপনিও খাবেন। আবার মনীষাকে বলে এই শাশুড়ি মাকে আম কেটে খাওয়াবি, আমের লস্যি করে খাওয়াবি। মা বলে কি এই আম খেতে খেতে তো আমি আমাশায় ভুগবো, কে খাবে। তলার আমগুলো পচে যেত, কত 10 কেজি আম 3 জন মানুষ, চিন্তা করতে পারেন, ফ্রিজে জায়গা থাকে না। তারপরে সেই আম মা বলে কি এই ফ্ল্যাটের লোকদের একটু বিলিয়ে দাও, আর মন্দিরে একটু ঠাকুর, ওই পাশের একটা ঠাকুর মন্দির আছে ওখানে দাও। যেদিন হসপিটালে ভর্তি হবে সকালবেলায় মাছ টাছ সব, হ্যাঁ বাবা একটা অন্যরকম ছিল, মানে হসপিটালে যাবে তো। আরেকটা কথা, আমরা লোককে যেমন খাওয়াতে ভালোবাসি সেরকম দিতেও ভালোবাসি। অনেকে বলে যে নাকি, অনেকেই ভাবে আমরা পচা ঠসা নাকি দিই এই সেই, কিন্তু না, আমাদের যে আমরা যে কিরকম সেটা নিজের ঢাক নিজেকে পেটাতে নেই। কিন্তু আমার যেটা বাপের বাড়ির পাড়ায়, সেখানে এক ডাকে দুর্গাবাবু কেমন বা দুর্গা কেমন সবাই বলে দেবে সেটা। কিছু 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 লোক থাকেও এমন, মানে মানুষের যতই ভালো হোক না কেন পেছনে একটু গন্ধ করতে চাইবে না, পেছন কাটি, যেটা বাংলা ভাষায় কাটি, এরকম মানুষ আপনি যতই ভালো করুন তাদের কাছে আপনি কোনোদিনও ভালো হবেন না। তো সেই মানুষের থেকে দূরেই থাকতে চাই। ঠাকুর করুক কোনো দিনও যেন তাদের, মানে কি বলবো, তাদের মুখ তো আসবেই, কারণ এক পৃথিবীতে আছি, হতেই পারে, কিন্তু এরকম মানুষ, মানে আমরা কি যার উপকার করতে পারবো কিন্তু তার অপকার করব না, এটা আমাকে আমার মা বাবা সব সময় শিখিয়েছে যে উপকার করবি কিন্তু কাউ কখনো অপকার করবি না। কিন্তু এই যে অপকার করার মানুষের সংখ্যাটাই পৃথিবীতে আজকে দেখি বেশি। অনেকে আমাকে বলতে চাইছিল দিদি কোথায়, দাদা কোথায়। যেহেতু এই এখন ইটিং শোটা তোমার দাদা করে, আমি পাশে বসে খাই দেখি, আমি আছি, আমি আসবো খুব শিগগিরই তোমাদের সামনে। তো চলো খাই, খেতে খেতে কথা বলি। আর আমার শ্বশুরমশাই ধরুন হসপিটালে ভর্তি হবে, তো একটা শরীর খারাপ ছিল, ওনার মনে হতো, যেটা আমি বুঝতে পারছি, উনি মনে হয় হসপিটাল থেকে আর বাড়ি ফিরবে না, এটা আমি বুঝেছি। কারণ কি যতবারই হসপিটালে ভর্তি হয়েছে ততবারই আগে ওদের বাড়িতে ব্যবস্থা না, আগে এই বাড়িতে ব্যবস্থা করবে, আলু চাল মাছ কত কিছু।
একদিন ভোরবেলা চলে এসছে কাউকে না বলে। আর আমার মা তো কি রেগে গেছে, তখন আমার মা চান করতে গেছে, হঠাৎ করে বলে আপনি কি করেছেন, শরীর খারাপ, আপনি 10টা হসপিটাল ভর্তি, আপনি কাউকে না বলে চলেছেন। বলে হসপিটাল যাচ্ছি তো, বাজারটা করে দিয়ে গেলাম। উনি মনে মনে এটা ভাবতেন, যেটা আমি এখন বুঝতে পারছি। নিজের বাড়িতে বাজার করলো না, আমাদেরকে দিয়ে যায়। মনীষাকে একটু বেশি ভালোবাসতো, অনেক, মানে একটু না, পুরোটাই মনীষাকে বেশি ভালোবাসতো। না না, বড় মেয়ে তো, বোনকেও বাসে। হ্যাঁ বোনকেও না, বাসে। নন্দিনীকে ভালোবাসে, কিন্তু তোমার বাবার কাছে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে হচ্ছে তুমি আগে। মানে ওনার স্ত্রীও না, ওনার মেয়েও না, ওনার ছোট মেয়েও না, কেউ না, মনীষা। তো মনীষাকে যেহেতু ভালোবাসে বলে প্রচণ্ড, আমাকেও প্রচণ্ড ভালোবাসে। তো উনি হয়তো ভাবতেন যে আমি হসপিটালে যাচ্ছি, জামাই বাজার টাজার ঠিক করে করবি কিনা, মানে আমার চাকরি আছে, কিন্তু তাও ওনার মনে হচ্ছে, কেন জানি না, ওনার মনের মধ্যে এটা থাকে, এই ভোরে ভোরে বাজার। আমার মা একদিন খুব রেগে গেছে, বলছে আপনি কি করেছেন, আপনার শরীর খারাপ, যদি কিছু একটা হয়ে যায় হসপিটালে ভর্তি হবেন একটু পরে। তারপরে ওদের বাড়ির লোক খোঁজাখুঁজি করছে, তখন আমার মা ফোন করলো, বলে এই ফোন কর, তো শ্বশুরমশাই এখানেই শরীর খারাপ নিয়ে কত বাজার নিয়ে এসছে টেনে টেনে। তারপরে ওর বোন এসছে, ওর মামা এসছে, বলে হ্যাঁ তোর বাবা এরকম ভোরবেলা চলে এসেছে বাজার টাজার নিয়ে, এত কে খাবে, হ্যাঁ 20 কেজি চাল, 10 কেজি আম, তারপরে 10 কেজি আলু, 4-5 রকমের মাছ, পেঁয়াজ, নানা রকম যাই। আর আমার মা বললো যে আপনি পাগল হয়ে গেছে, এই সিঁড়ি দিয়ে টানতে টানতে নিয়েছে এক হাতে সব, আবার রিস্কালাও ধরে দিয়েছে। সে মানুষটার বেশি দিন বাঁচলো না। মনটা খুব খারাপ হয়। যতই হোক, আমার মা মারা গেলেন, 1 বছর পর শ্বশুর মশাই মারা গেলেন, আর দুজনেই খুব রাগী। আমার মা আর শ্বশুর মশাই দুজনে প্রচন্ড রাগী, মানে এদের দুজনের রাগটা কেন হুট করে রাগ হবে, আবার হুট করে ঠান্ডা হয়ে যাবে। আমার মাকে খুব ভালোবাসতেন আমার শ্বশুর মশাই, মা মাছ খেতে ভালোবাসতেন, তো টিফিনে করে নিয়ে আসতো। আর আমার মাও না শ্বশুর মশাইয়ের হাতের রান্নাটা খেতে খুব কানে ভালোবাসতো। ব্যথা হয়েছিল, হ্যাঁ। ডাক্তারখানায় এক ছুটে চলে এসেছে, ওষুধপত্র সব কানে। হ্যাঁ, আমার মায়ের কানে খুব কষ্ট হতো, আমার মায়ের কানটা ব্যথা। তো অমিতাভতে নিয়ে গেছিলাম বিরাটিতে, যেই শুনেছে আমার মায়ের ডাক্তার দেখাতে এসছে, কিছুতেই শুনলো না। আমার মায়ের হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে বলে কি, দিদি আপনি কিনবেন না, আমি আপনাকে ওষুধ কিনে দেবো। মা বলে কি, কেন আপনি কিনে দেবেন, আপনি নিজে অসুস্থ? বলে না, আমি আপনার জন্য ওষুধ কিনে দেবো। আমার মায়ের পুরো 1 মাসের জায়গায় 3 মাসের ওষুধ কিনে দিয়েছে। মা বলে কি, এই কি করেছেন, ডাক্তার তো 1 মাস খেতে বলেছে। বলেছে না, আপনি 3 মাসের ওষুধ নিন। এইরকম আমার মাকে শ্রদ্ধা করতেন তিনি। আজকে দুটো মানুষই চলে গেছে, আর আমরা এখন একা পড়ে গেছি। তাই জন্য বলি সবাইকে, বাবা মাকে কোনোদিন তোমরা অবহেলা করো না, কখনো না। বাবা মার জায়গা কেউ নিতে পারবে না, এটা মনে রাখবে। বাবা মার আশীর্বাদ এমন একটা জিনিস, বাবা মাই হয়। কোনো দিন কোনো বাবা মাকে কোনো সন্তানরা যাতে অবহেলা না করে, আমি খেতে বসে ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি। বাবা মার মতন মানুষ জিনিস হয় না পৃথিবীতে। তাই জন্য তোমরা কেউ অবহেলা করো না বাবা মাকে। এখন আমাদের একটু দুঃখের সময় চলছে তো, আর আমাদের গুরুজনরাই নেই আমাদের পাশে, চলে গেছেন পৃথিবী ছেড়ে। না, আছে, তোমার বৌদির বাড়ি রয়েছে, আমার মা আছে, বোন আছে, মামারা আছে, জেঠুরা আছে, তোমার বৌদিরা আছে, মাঝে মধ্যে না খেতে বসে বসে এই কথাগুলো আমার মনে পড়ে, এই জন্য তো আমি সবসময় ভিডিও করি, আপনাদের সাথে কথা বলে মনটাকে হালকা করি। ভালোবাসার মানুষ আছে, আমাদের সাপোর্টেরও মানুষ আছে। সত্যি যারা যারা পড়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সোনার সংসার আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল দুটোকেই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমি ডেসক্রিপশনের বক্সে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।